কল্পনা করুন এক মুহূর্ত, একজন অসম্ভব ধনী, সুন্দরী, কিন্তু ভেতরে গভীরভাবে ভেঙে পড়া বিধবা আপনার সামনে এসে শান্ত অথচ দৃঢ় গলায় বলছেন, যদি তুমি আমাকে গর্ভবতী করতে পারো তাহলে আমার এই বিশাল সম্পত্তি, কোম্পানি, বাড়ি, গাড়ি সবকিছু এক নিমেষে তোমার হয়ে যাবে। এটি কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, কোনো কল্পনা বা গুজবও নয়। এটি এক অবিশ্বাস্য কিন্তু একেবারে সত্যি এবং গভীর আবেগময় গল্প। একজন অত্যন্ত গরিব গ্রামের যুবক এবং একজন একাকী, ভাঙা হৃদয়ের ধনী মহিলার মধ্যে হয়ে যাওয়া সেই অদ্ভুত বোঝাপড়া থেকে শুরু হয়, যা দুজনের জীবন চিরতরে বদলে দিয়েছিল। এখানে শুধু টাকা পয়সার প্রশ্ন নয়, প্রশ্ন হল সম্মান, ভয়, লোভ, দয়া এবং মানবতার। এটি কি নিছক একটি সওদা, নাকি ভাগ্যের নিষ্ঠুর খেলা? দৌলত কি সত্যিই সবকিছু কিনতে পারে, নাকি কিছু জখম এমন হয় যা শুধুমাত্র সত্যিকারের সঙ্গ আর বিশ্বাস দিয়েই ভরাট করা যায়? এই ভিডিওতে আপনি শুনতে চলেছেন এমন এক হৃদয় বিদারক গল্প যা সরাসরি আপনার অন্তরে আঘাত করবে, বিনা কোনো ঘুরিয়ে, বিনা অলঙ্কারে, পুরোপুরি সত্যির সাথে। যদি আপনি এমন আবেগপূর্ণ ও চিন্তাশীল গল্প পছন্দ করেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই জানান আপনি এই মুহূর্তে কোথায় বসে এই গল্প শুনছেন এবং কি করছেন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের কাছে অমূল্য। এবার গল্প শুরু হতে চলেছে। খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই গল্প আপনাকে শেষ পর্যন্ত বেঁধে রাখবে। 2021 সালের বর্ষাকাল ছিল। উত্তরপ্রদেশের লখনৌয়ের কাছে একটি ছোট গ্রামে টিনের ছাদের উপর বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ যেন কোনো ক্লান্ত হয়ে যাওয়া শ্বাসের সাথে কান্নার মতো শোনাচ্ছিল। সেই পুরনো বাড়ির ভিতরে সুশীলা দেবী চার পাইয়ে বসেছিলেন। শ্বাস উঠে পড়ছিল, শরীর দুর্বল ছিল, কিন্তু চোখে এখনও তার ছেলের জন্য দোয়া বাকি ছিল। বিনয় সিং দরজার কাছে দাঁড়িয়েছিল। তার পায়ের কাছে একটি ছোট্ট ব্যাগ রাখা ছিল। তাতে কাপড় কম ছিল, আশা বেশি ছিল। মায়ের দিকে তাকিয়ে তার গলা কেঁপে উঠল। মা, যদি আমি চলে যাই তাহলে আপনার ওষুধ কে আনবে? সুশীলা দেবী হালকা হাসির সাথে ছেলের হাত ধরে নিলেন। বেটা, গরিব মানুষের কাছে অনেক রাস্তা থাকে না। হয় এখানে থেকে ধীরে ধীরে ভেঙে পড়ো, নয়তো দূরে গিয়ে ভাগ্যের সাথে লড়াই করো। তুই যা, ভগবান তোর রাস্তা দেখবে। বিনয়ের চোখে জল চলে এলো। বাবার মৃত্যুর পর সেই বাড়ির একমাত্র সাহারা ছিল। ক্ষেত বিক্রি হয়ে গিয়েছিল, ঋণ বাড়তে থাকছিল। মায়ের অসুস্থতা প্রতি মাসে আরও ব্যয়বহুল হয়ে উঠছিল। মুম্বাইয়ে কাজের খবর তাকে কেউ এমনভাবে দিয়েছিল যেন অন্ধকারের মধ্যে জ্বলতে থাকা একটি ছোট্ট দিয়া। বাসস্ট্যান্ডে মা ছেলেকে বুকে জড়িয়ে বাড়িয়েছিলেন। সুশীলা দেবীর কাপড় থেকে আসা ঔষধ আর মাটির মিশ্রিত গন্ধ বিনয়ের হৃদয়ে গেঁথে গেল। তাড়াতাড়ি ফিরে আসিস বেটা, এবং মানুষ হয়ে থাকিস, দুনিয়া যেমনই হোক। বাস চলতে শুরু করল। গ্রাম, ক্ষেত, শৈশবের গলি সব পিছনে পড়ে যেতে লাগল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে বিনয় চোখ বন্ধ করে ফেলল। তার বুকে ভয় ছিল, দায়িত্ব ছিল এবং একটি প্রতিশ্রুতি ছিল। তাকে জানা ছিল না যে এই সফর শুধু রুজিরুটির জন্য নয়। এই সফর তাকে এমন এক জীবনের দরজায় নিয়ে যাচ্ছিল যেখানে দৌলত প্রচুর থাকবে, কিন্তু হৃদয়ের খালিপন তার চেয়েও অনেক বেশি। এবং সেই খালিপনের মাঝেই তার নিজের ভাগ্য তার অপেক্ষায় ছিল। নয়া মুম্বাই বিনয় সিংয়ের স্বাগতম আলো আর শোরগোল দিয়ে করেছিল। উঁচু ইমারত, দৌড়াদৌড়ি করা গাড়ি, প্রত্যেক চেহারায় তাড়াহুড়ো, সবকিছু তার গ্রাম থেকে একদম আলাদা ছিল। বাস থেকে নামতেই তার মনে হলো যেন তার শ্বাসও এখানকার হাওয়ার সাথে তাল মেলাতে পারছে না। কাঁধে ঝুলানো পুরনো ব্যাগ এখন আরও ভারী মনে হতে লাগল, যেন তাতে শুধু কাপড় নয়, বরং গ্রামের মাটি, মায়ের কাশির আওয়াজ আর অসম্পূর্ণ স্বপ্ন বন্দী হয়ে আছে। এজেন্ট তাকে সাউথ মুম্বাইয়ের এক শান্ত এলাকায় ছেড়ে দিয়ে গেল, যেখানে লোহার উঁচু গেট, সাদা দেওয়াল এবং যত্ন করে কাটা গাছ অন্য এক দুনিয়ার অনুভূতি দিচ্ছিল। গেট খুলতেই বিনয়ের পা যেন থমকে গেল। এত বড় বাড়ি সে কখনো দেখেনি। সুন্দর, চকচকে আর অদ্ভুত রকমের নীরব। কিছুক্ষণের মধ্যে সিঁড়ি থেকে এক মহিলা নিচে নেমে এলেন। তার চালে আত্মবিশ্বাস ছিল। কাপড় সাদাসিদে কিন্তু দামি, আর চোখে এমন এক ঠাহর যেন তিনি অনেক কিছু সহ্য করে নিয়েছেন। তার গলা শান্ত ছিল, বিনা কোনো অতিরিক্ত ভাব। আমি কৃতিকা রাঠর, তুমি এখানে কাজ করবে, বাড়ি আর বাগানের কাজ, বেশি প্রশ্ন নয়, বেশি কথা নয়। বিনয় মাথা নিচু করে নিল। জি ম্যাডাম। সেই মুহূর্ত থেকে তার দিন শুরু হয়ে গেল। সকালে সূর্য ওঠার আগেই উঠে পুরো আঙিনায় ঝাড়ু লাগানো, গাছপালাকে পানি দেওয়া, গাড়ির পরিষ্কার করা, বাজার থেকে জিনিস আনা। সন্ধে হতে না হতেই শরীর জবাব দিতে শুরু করত, কিন্তু মন কোথাও অন্যদিকে ঘুরে বেড়াত।
তাকে গ্রামের গলি মনে পড়ত, মায়ের চেহারা মনে পড়ত, আর সেই প্রতিশ্রুতি যা সে যাওয়ার সময় করেছিল। বাড়িতে আরও লোক ছিল, কিন্তু সবাই নিজের নিজের দায়রায় সীমাবদ্ধ থাকত। কারো হাসি, কারো নিশ্চিন্ততা সেখানে শোনা যেত না। কৃতিকা বেশিরভাগ সময় একা থাকতেন, কখনো নিজের ঘরে, কখনো বারান্দায় দাঁড়িয়ে শহরকে এমনভাবে দেখতেন যেন তিনি অন্য এক দুনিয়ার অংশ। বিনয় অনেকবার ভাবত, এত দৌলত, এত সুকুন, তবু এই চুপচাপ কেন এত ভারী। এক সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল, বাইরে হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বিনয় মোমবাতি খুঁজতে রান্নাঘরের দিকে যাচ্ছিল যে তাকে কারো কান্নার খুব ধীর আওয়াজ শোনা গেল। সে থেমে গেল। আওয়াজ ডাইনিং এরিয়া থেকে আসছিল। সে সামনে এগিয়ে দেখল না, শুধু দূর থেকে চোখ পড়ল কৃতিকা চেয়ারে বসে আছেন, হাতে কারো ছবি ধরে। তার কাঁধ হালকা কাঁপছিল, যেন তিনি নিজেকে ভেঙে পড়া থেকে আটকাচ্ছেন। তুমি আমাকে একা ছেড়ে চলে গেলে। তার ঠোঁট থেকে বের হওয়া ফিসফিসানি হাওয়ায় মিলিয়ে গেল। বিনয় তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। এটি তার দুঃখ নয়, এবং সে জানত যে কারো জখমে বিনা ডাকে উকি দেওয়া ঠিক নয়। কিন্তু সেই রাতের পর সেই বাড়ির নীরবতা তাকে আরও বেশি অনুভব হতে লাগল। পরের দিন কৃতিকা আবার সেই শান্ত এবং কঠোর মানুষ হয়ে গেলেন, যেন কিছুই হয়নি। আদেশ একই ছিল, গলা একই ছিল, চেহারায় কোনো চিহ্ন ছিল না। কিন্তু বিনয় বুঝে গিয়েছিল এই বাড়ির দেওয়ালের পিছনে শুধু আয়েশ নয়, এক গভীর একাকিত্বও থাকে। রাতে নিজের ছোট ঘরে সে মাকে এক চিঠি লিখল। মা, এখানে বাড়ি খুব বড়, কিন্তু হৃদয় খুব একা। সে চিঠি ভাঁজ করে রেখে দিল। এখনও পাঠানোর সময় আসেনি। তাকে জানা ছিল না যে এই নীরবতা ধীরে ধীরে তার জীবনের সাথে ধাক্কা খেতে চলেছে, এবং সে শুধু এক কাজ করা লোক নয়, বরং সেই খালিপনের গল্পের অংশ হয়ে যাবে। দিন কেটে যেতে লাগল, কিন্তু সেই বাড়ির ভিতরে সময় যেন থেমে গিয়েছিল। বিনয় এখন শুধু হাত দিয়ে নয়, চোখ দিয়েও কাজ করত। সে দেখত যে কৃতিকা রাঠোর আগের থেকে আরও চুপ থাকতে শুরু করেছেন। তার চোখের নিচে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল, এবং চেহারায় সেই কঠোরতা এখন কোনো ঢালের মতো লাগত, যেন তিনি প্রতিদিন নিজেকে ভাঙা থেকে বাঁচানোর চেষ্টা করছেন। ফোনের ঘণ্টি বাজত, তিনি কিছুক্ষণ শুনতেন এবং কিছু না বলে কল কেটে দিতেন। অনেকবার তিনি জানালার কাছে দাঁড়িয়ে থাকতেন। বাইরে শহরকে এমন দেখতেন যেন সব কিছু খুব দূরে। সেই বাড়িতে সব কিছু সুবিন্যস্ত ছিল, ফাইল সাজানো ছিল, ঘর চকচক করত, কিন্তু কৃতিকার ভিতরে কিছু ছিল যা প্রতিদিন ছড়িয়ে পড়ছিল। এক সকালে হঠাৎ বাড়ির মেজাজ বদলে গেল। ড্রয়িং রুমে অচেনা আওয়াজ গুঞ্জন করতে লাগল। দামি কাপড় পরা কিছু লোক এসেছিল। তাদের চেহারায় অধিকার এবং ঠান্ডা ভাব স্পষ্ট ঝলকাচ্ছিল। বিনয় বুঝে গেল যে এটি সাধারণ অতিথি নয়। কৃতিকা তাদের সামনে বসেছিলেন সোজা এবং শান্ত, কিন্তু তার চোখে উত্তেজনা স্পষ্ট দেখা যাচ্ছিল। কথাবার্তা ধীর গলায় হচ্ছিল, তবুও কিছু শব্দ হাওয়ায় ভেসে বিনয়ের কাছে পৌঁছে গেল। উত্তরাধিকার, কোম্পানি, নাম, পরিবার। কেউ বলল যে বীরেন রাঠোরের উত্তরাধিকার এমনি কারো হাতে থাকতে পারে না। কেউ বিনা দ্বিধায় যোগ করল যে বাচ্চা ছাড়া সব কিছু অর্থহীন। কৃতিকা অনেকক্ষণ কিছু বলেননি। তারপর তিনি সবার দিকে তাকিয়ে এবং খুব শান্ত গলায় শুধু এতটুকু বললেন যে এই বাড়ি এবং এই জীবন আমার, এবং সিদ্ধান্তও আমিই নেব। অতিথিরা চলে গেল, কিন্তু তাদের শব্দ দেয়ালে ধাক্কা খেয়ে সেখানেই থেকে গেল। কয়েকদিন পর কৃতিকা আরও চুপ হয়ে গেলেন। তিনি খাবার অর্ধেক ছেড়ে দিতেন, ফাইল সামনে রেখে ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় তাকিয়ে থাকতেন। এক সন্ধ্যায় যখন বিনয় আঙিনায় গাছপালাকে পানি দিচ্ছিল, কৃতিকার গলা এলো, বিনয়, ভিতরে এসো। সেই গলায় আদেশ নয়, শুধু ক্লান্তি ছিল। তিনি প্রথমবার তার সামনে বসতে বললেন। কিছুক্ষণ দুজনে চুপ থাকল। তারপর কৃতিকা যেন নিজের ভিতরের গিঁট খুলতে খুলতে বললেন যে লোকে ভাবে টাকায় সব কিছু কেনা যায়, সম্মান, পরিবার, সুকুন। তার গলা ভরে গেল, কিন্তু কিছু জিনিস এমন হয় যা যত কাছে আনার চেষ্টা করো ততই দূরে চলে যায়। তিনি সামনে তাকিয়ে বললেন যে তার বিয়ে লোকে সফল মানত, বড় বাড়ি, বড় নাম, কিন্তু যেদিন ডাক্তার বলল যে তিনি মা হতে পারবেন না, সেদিনই সবকিছু শেষ হয়ে গেল। বীরেন চলে গেলেন এবং তার সাথে সেই শেষ ভরসাও। তারপর প্রত্যেক সম্পর্ক তাকে একই প্রশ্ন করতে লাগল, তুমি কোন কাজের? ঘরে গভীর চুপচাপ নেমে এলো। বিনয় মাথা নিচু করে রেখেছিল। সে বুঝে গিয়েছিল যে এই দুঃখের কোনো জবাবের দরকার নেই, শুধু এক শ্রোতার দরকার। কৃতিকার চোখ থেকে চোখের জল বিনা কোনো আওয়াজে বয়ে যেতে লাগল। তিনি ধীরে ধীরে বললেন যে তিনি প্রতিদিন এই বাড়িতে জেগে ওঠেন এবং ভাবেন যদি তার কাছে সব কিছু আছে তাহলে এই খালিপন কেন যায় না। বিনয় প্রথমবার খুব ধীরে বলল যে হয়তো তাই, কারণ কিছু খালিপন টাকায় ভরে না। কৃতিকা তার দিকে তাকালেন। সেই নজরে অবাক হওয়া নয়, বরং এক অদ্ভুত স্বস্তি ছিল। সেই মুহূর্তে সেখানে কোনো মালকিন এবং নোকর নয়, শুধু দুজন ক্লান্ত মানুষ ছিল যারা নিজের নিজের বোঝা নিয়ে দাঁড়িয়েছিল।
সেই রাতের পর তাদের মধ্যে দূরত্ব তো রইল, কিন্তু সেই দূরত্বে এখন ভয়ের সাথে এক ভরসাও যুক্ত হয়ে গেল। বিনয় বুঝে গিয়েছিল যে এই বাড়িতে তার উপস্থিতি শুধু কাজে সীমাবদ্ধ থাকবে না, এবং কৃতিকা প্রথমবার এটা অনুভব করছিলেন যে তার চুপচাপকে বিনা প্রশ্নে বোঝার কেউ হতে পারে। তাকে এই আন্দাজ ছিল না যে আজ যে দুঃখকে তিনি শব্দ দিয়েছেন সেই দুঃখ খুব তাড়াতাড়ি এমন এক সিদ্ধান্ত জন্ম দেবে যা দুজনের জীবনের দিক চিরকালের জন্য বদলে দেবে। সেই বাড়ির রাত এখন আগের থেকেও বেশি ভারী লাগতে লাগল। দেয়ালে ঝুলানো ঘড়ি সময়ের হিসাব দিত, কিন্তু কৃতিকার আঠরের ভিতরে সময় যেন থেমে গিয়েছিল। দিনের আলোয় তিনি নিজেকে কাজে ঝুঁকিয়ে দিতেন, ফাইল, বৈঠক এবং সিদ্ধান্তের মাঝে নিজের শ্বাস সামলাতেন। কিন্তু যেই রাত নামত সেই প্রশ্ন ফিরে আসত, যদি এসব আমার কাছে আছে তাহলে আমার জীবনে এই খালিপন কেন? বিনয় এসব চুপচাপ দেখত। সে নিজের কাজ করত বিনা কোনো অতিরিক্ত শব্দ বলে, যেন প্রত্যেক পদক্ষেপ ভেবেচিন্তে রাখছিল। তাকে এখন স্পষ্ট দেখা যাচ্ছিল যে এই বাড়িতে প্রত্যেক জিনিস চকচকে তো অবশ্যই, কিন্তু তার পিছনে ভয় এবং অসুরক্ষার এক স্তর লুকিয়ে আছে, এবং সবচেয়ে ভারী বোঝা কৃতিকার হৃদয়ে। এক সন্ধ্যায় কৃতিকা তাকে হঠাৎ নিজের ঘরে ডাকলেন। এটি প্রথমবার ছিল। তার গলায় না আদেশ ছিল না কঠোরতা, বরং এক অদ্ভুত ঘাবড়ানি এবং ক্লান্তি ছিল। বিনয় ভিতরে গেল তো টেবিলে ছড়ানো কাগজে তার চোখ পড়ল। কোম্পানির দস্তাবেজ, আইনি ফাইল এবং মাঝে বীরেনের এক পুরনো ছবি। ঘরে নীরবতা এত গভীর ছিল যে বিনয় নিজের শ্বাসের আওয়াজও জোরে লাগছিল। কৃতিকা জানালার কাছে দাঁড়িয়েছিলেন। তিনি ঘুরে তাকিয়ে তাকে বসার ইশারা করলেন। কয়েক মুহূর্ত দুজনে চুপ থাকল, যেন শব্দের আগে সাহস জড়ো করছিল। তারপর কৃতিকা ধীরে ধীরে বললেন যে আজ আবার উকিল এসেছিল এবং পরিবারের লোক চায় যে তিনি সবকিছু ছেড়ে দেন। তাদের বলা যে বিনা উত্তরাধিকারী এই নাম, এই সম্পত্তি, এই কোম্পানি সব বৃথা, এবং একদিন সব তার থেকে কেড়ে নেওয়া হবে। তার গলায় ক্লান্তি এবং ভয়ে স্পষ্ট ঝলকাচ্ছিল। আমি প্রতিদিন নিজের বাড়িতে এমন বেঁচে থাকি যেন আমি এখানকার মালকিন নই, শুধু এক অস্থায়ী অতিথি। কৃতিকা গভীর শ্বাস নিলেন এবং সোজা বিনয়ের দিকে তাকালেন। তার চোখে দ্বিধাও ছিল এবং এক জেদও, যেন তিনি অনেক কিছু সহ্য করে নিয়েছেন এবং এখন হার মানতে প্রস্তুত নন। তিনি বললেন যে তিনি অনেক ভেবেছেন, অনেক রাত জেগে কাটিয়েছেন, এবং এখন তার কাছে সময় বাকি নেই। তারপর সেই বাক্য এলো যা ঘরের হাওয়া বদলে দিল, বিনয়, আমার সাথে বিয়ে করো। বিনয়ের জন্য সেই মুহূর্ত যেন থেমে গেল। তার হৃদয়ে জোরে ধরফর করতে লাগল এবং সে অনায়াসে চোখ নিচু করে নিল। কৃতিকা বিনা থেমে তার কথায় এগিয়ে নিয়ে গেলেন। এটি প্রেমের কথা নয়, এটি এক চুক্তি। আমার এক এমন মানুষ দরকার যার উপর আমি ভরসা করতে পারি, যে আমার সাথে দাঁড়িয়ে থাকবে এবং যে আমাকে এক শেষ আশা দিতে পারে। বিনয় কাঁপা গলায় বলল যে সে এক সাধারণ মানুষ, এই দুনিয়ার জন্য তৈরি নয়, এই বাড়ির জন্য তৈরি নয়। কৃতিকা মাথা নাড়লেন এবং বললেন যে তিনি এসব জানেন এবং এই কারণেই তাকে বেছে নিয়েছেন। তুমি কখনো আমার কাছে কিছু চাওনি, কখনো আমার দুর্বলতার ফায়দা তোলনি। তারপর তিনি সেই শর্ত রাখলেন যা বিনয়ের বুকে পাথরের মতো পড়ল। যদি কখনো তুমি আমাকে সেই সুখ দিতে পারো যার জন্য আমি পুরো জীবন তর্পেছি, তাহলে এই বাড়ি, এই নাম, এই দৌলত সব তোমার হবে। আমার শুধু এক বাচ্চা দরকার, এক কারণ যাতে আমি এই দুনিয়ায় নিজেকে অসম্পূর্ণ না ভাবি। বিনয় পুরোপুরি স্তম্ভিত ছিল। তার সামনে মায়ের চেহারা উঠে এলো, গ্রামের গরিবী, ঋণ এবং সেই প্রতিশ্রুতি যা সে বাসস্ট্যান্ডে করেছিল। কিন্তু সাথে সাথে এক ভয়ও ছিল, নিজের ইজ্জত খোয়া যাওয়ার, নিজেকে সওদার অংশ বানিয়ে নেওয়ার। সে ধীরে ধীরে বলল যে লোকে কি বলবে, দুনিয়া কি ভাববে। কৃতিকা খুব ক্লান্ত হাসির সাথে জবাব দিলেন যে দুনিয়া তাকে অনেক আগেই ছেড়ে দিয়েছে এবং এখন তিনি শুধু নিজের ভবিষ্যতের কথা ভাবছেন। তিনি বললেন যে তাকে এখন জবাব দিতে হবে না, কারণ এই সিদ্ধান্ত ছোট নয়। এটাকে নিজের হৃদয় থেকে ভাবো, নিজের ভগবানকে জিজ্ঞাসা করো, এবং যখন ঠিক করো তখন আমার কাছে এসো। বিনয় যখন নিজের ঘরে ফিরল তো ঘুম তার থেকে কোষ দূরে ছিল। সে ছাদ দেখতে লাগল, যেন সেখানে কোনো রাস্তা লেখা আছে। প্রথমবার তার লাগল যে তার জীবন দুই রাস্তায় দাঁড়িয়ে, একদিকে সেই পুরনো গরিবী এবং অসহায়তা, অন্যদিকে এই প্রস্তাব যা তাকে সব কিছু দিতে পারে এবং তার থেকে অনেক কিছু কেড়েও নিতে পারে। বাইরে হাওয়া ধীরে ধীরে বইছিল এবং সেই গভীর নীরবতায় তার ভাগ্য বিনা আওয়াজে নিজের মোড় ঘোরাচ্ছিল। সেই রাতে বিনয়ের চোখে ঘুম ছিল না। ঘর একই ছিল, ছাদ একই ছিল, কিন্তু তার ভিতরে কিছু ভেঙে গিয়েছিল এবং কিছু নতুন জন্ম নিচ্ছিল। কৃতিকার শব্দ তার কানে বারবার গুঞ্জন করছিল,
যেন কেউ তার হৃদয়ের মাঝে এক প্রশ্ন ছেড়ে দিয়েছে, এমন প্রশ্ন যার জবাব সহজ নয়। সে পাশ ফিরতে লাগল, চোখ বন্ধ করত, আবার খুলে দিত। কখনো তাকে নিজের মা সুশীলা দেবীর চেহারা মনে পড়ত, বলিরেখায় লুকোনো ক্লান্তি, চোখে এখনও বাকি আশা। কখনো সেই বড় বাড়ির নীরবতা, যেখানে সব কিছু ছিল, শুধু সুকুন ছিল না। প্রথমবার তার লাগল যে তার জীবন তার থেকে কিছু চাইছে, এমন সিদ্ধান্ত যেখানে সঠিক এবং গলতির লাইন ঝাপসা হয়ে যায়। সকাল হবার আগেই সে উঠে গেল। বাড়ি এখনও ঘুমাচ্ছিল। বিনয় চুপচাপ বাইরে বেরিয়ে গেটের কাছে বানানো ছোট মন্দিরে গিয়ে বসে গেল। সে হাত জোর করে চোখ বন্ধ করল। সে ভগবানের কাছে কিছু চাইছিল না, শুধু রাস্তা জিজ্ঞাসা করছিল। তাকে ভয় ছিল যে কোথাও সে লোভে নিজেকে না হারিয়ে ফেলে, এবং এই ভয়ও ততটাই বড় ছিল যে যদি সে পিছিয়ে যায় তো হয়তো সে পুরো জীবন সেই গরিবিতে আটকে থাকবে যা থেকে সে পালিয়ে এসেছিল। সে মনে মনে নিজের মায়ের সাথে কথা বলল, যেন সে সামনে বসে। মা, যদি আপনি এখানে থাকতেন তো কি বলতেন? আপনি কি চাইতেন যে আমি হালাতের সাথে লড়াই করি, যতই লোকে কিছু বলুক, নাকি আপনি চাইতেন যে আমি খালি হাতে ঠিক কিন্তু বিনা বোঝায় বাঁচি? দিন চড়তে লাগল এবং বিনয় নিজের কাজে লেগে গেল। কিন্তু আজ তার হাত জোড়ে ছিল না। প্রত্যেক কাজে এক বাধা ছিল, যেন তার মন কোথাও আটকে। কৃতিকা তাকে দূর থেকে দেখছিলেন। তিনি কিছু বলেননি, কোনো প্রশ্ন করেননি। হয়তো তিনিও বুঝতেন যে এই লড়াই বাইরের নয়, ভিতরের। দুপুরে গ্রাম থেকে ফোন এলো। পাড়ার এক মহিলা বলল যে তার মায়ের শরীর আবার খারাপ হয়েছে এবং ওষুধের টাকা ধার করে পূরণ করা হয়েছে। ফোন কাটতেই বিনয়ের হৃদয় বসে গেল। এই খবর তার জন্য কোনো ইশারার কম নয়। তার সামনে দুই রাস্তা আরও স্পষ্ট হয়ে গেল। এক রাস্তা যেখানে তার মায়ের ওষুধ, চিকিৎসা এবং নিরাপত্তা ছিল, এবং দ্বিতীয় রাস্তা যেখানে তার হৃদয় হালকা কিন্তু হাত খালি। সন্ধ্যায় সে নিজের ঘরে একা বসে রইল। সে পুরনো কাপড়ের পকেট থেকে মায়ের দেওয়া ছোট ছবি বের করল। ছবিতে সে হাসছিলেন, যেন বলছিলেন, বেটা, হালাত থেকে ভয় পাস না। বিনয়ের চোখে জল এসে গেল। তাকে বুঝতে লাগল যে এই সিদ্ধান্ত শুধু টাকা বা বোঝাপড়ার নয়, এই সিদ্ধান্ত এই কথার যে সে কেমন মানুষ হয়ে বাঁচতে চায়। সে জানত যে লোকে কথা বলবে, আঙুল তুলবে, তাকে নাম দেওয়া হবে, কিন্তু সে এটাও জানত যে যদি সে এই রাস্তা বেছে নেয় তো প্রত্যেক পদক্ষেপে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে সে সওদার অংশ নয়, বরং দায়িত্বের অংশ। সেই রাতে কৃতিকা তাকে আবার ডাকলেন না। দুজনে নিজের নিজের নীরবতায় ছিল, কিন্তু সেই নীরবতায়ও এক ফারাক ছিল। কৃতিকা অপেক্ষা করছিলেন এবং বিনয় ঠিক করছিল। দেরি রাতে সে শেষবার আকাশের দিকে তাকালো। কোনো আওয়াজ এলো না, কোনো সংকেত মিলল না, এবং হয়তো এটাই সত্যি, কিছু সিদ্ধান্ত ভগবানও মানুষের ওপর ছেড়ে দেন। বিনয় গভীর শ্বাস নিল। তার ভিতরে ভয় এখনও ছিল, কিন্তু তার সাথে এক অদ্ভুত শান্তিও নেমে এসেছিল, যেন সে রাস্তা বেছে নিয়েছে, যদিও সে এখনও তাকে শব্দ দেয়নি। সে জানত যে সকাল হতেই তাকে কৃতিকার সামনে দাঁড়াতে হবে, এবং যা সে বলবে সেই মুহূর্তেই তার জীবন এক নতুন দিক নেবে। এই রাত তার পুরনো জীবনের শেষ রাত ছিল, এবং আশা সকাল থেকে এখন সে পালানোর লোক ছিল না। সকালের আলো ধীরে ধীরে সেই বড় বাড়ির আঙিনায় নামছিল। রাতের ভারী চুপচাপ এখনও দেয়ালে আটকে ছিল, কিন্তু বিনয়ের ভিতরে কিছু বদলে গিয়েছিল। সে উঠতেই বুঝে গিয়েছিল যে আজকের দিন আলাদা। আজ তাকে পালাতে হবে না, আজ তাকে বলতে হবে। সে রোজের মতো নিজের কাজ করল, কিন্তু এবার তার হাতে দ্বিধা ছিল না। মন এখনও ভারী ছিল, কিন্তু পা টলছিল না। যেন সে ভিতরে ভিতরে মেনে নিয়েছে যে যা হবে তাকে চোখ মিলিয়ে স্বীকার করতে হবে। তাকে স্পষ্ট অনুভব হচ্ছিল যে এই সিদ্ধান্ত তার জীবনের মোড় ঠিক করবে, এবং তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া এখন নিজের সাথে প্রতারণার মতো হবে। কৃতিকা ড্রয়িং রুমে বসেছিলেন, সামনে ফাইল খোলা, কিন্তু তার নজর কাগজে টিকছিল না। তিনি বারবার ঘড়ির দিকে তাকাতেন, তারপর জানালার দিকে। অপেক্ষা তার চেহারায় স্পষ্ট লেখা ছিল। যখন বিনয় ঘরে ঢুকল তো তিনি মাথা তুললেন। দুজনের নজর মিলল। সেই মুহূর্তে না কোনো মালকিন ছিল, না কোনো নোকর, না কোনো সওদা। শুধু দুজন মানুষ ছিল যারা জানত যে এখন পিছিয়ে যাওয়ার জায়গা নেই। কৃতিকা কিছু বলতে চাইছিলেন, তারপর থেমে গেলেন, হয়তো এই ভয়ে যে কোথাও তার শব্দ বিনয়ের সাহসকে টলিয়ে না দেয়। বিনয় গভীর শ্বাস নিল এবং শান্ত কিন্তু দৃঢ় গলায় বলতে শুরু করল। সে বলল যে সে পুরো রাত ভেবেছে, নিজের ভয়ের সাথে লড়েছে, এবং প্রত্যেক প্রশ্ন নিজেকে করেছে। সে জানে যে লোকে কি বলবে, সমাজ কেমন দেখবে, এবং হয়তো তার নিয়তের ওপরও সন্দেহ করা হবে। কিন্তু সে এই সিদ্ধান্ত লোভে নিচ্ছে না। সে নিজের মায়ের চেহারার সাথে এই রাত কাটিয়েছে, এবং সেই চেহারার সাথে সকাল দেখেছে। যদি সে এই রাস্তায় চলে তো তাই নয় যে তাকে দৌলত চাই, বরং তাই যে সে কোনো ভাঙা মানুষকে আর একা ছাড়তে পারে না। সে স্পষ্ট বলল যে সে এই বিয়ে কোনো বোঝাপড়া বা লেনদেনের মতো পালন করতে পারবে না।
যদি সে সাথে থাকে তো ইজ্জত এবং ইমানদারির সাথে থাকবে। সে এটাও বলল যে সে কোনো প্রতিশ্রুতির গ্যারেন্টি দিতে পারবে না। বাচ্চা হওয়া তার হাতে নেই এবং সে কোনো ভাগ্যকে জোর করতে পারবে না। কিন্তু সে এটুকু অবশ্যই বলতে পারে যে সে পালাবে না। মুশকিল আসবে তো সামনে দাঁড়িয়ে থাকবে, একাকিত্ব হবে তো সাথে বসবে, এবং যদি ভগবান চায় তো যা পাবে তাকে হৃদয় থেকে স্বীকার করবে, কোনো শর্তের কারণে নয়। ঘরে নীরবতা আরও গভীর হয়ে গেল। কৃতিকার শ্বাস জোরে হয়ে গেল। এই জবাব সেরকম ছিল না যেমন তিনি ভেবেছিলেন। না পুরো হ্যাঁ, না পুরো না, কিন্তু সেই অসম্পূর্ণতায় তাকে সেই সত্যি দেখা গেল যার তাকে সবচেয়ে বেশি দরকার ছিল। কৃতিকা ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন যে সেই কি তার সাথে বিয়ে করতে প্রস্তুত। বিনয় মাথা তুলে সোজা তার চোখে তাকিয়ে এবং খুব স্পষ্ট শব্দে বলল যে হ্যাঁ, সে প্রস্তুত, কিন্তু নিজের শর্তে। সে মানুষ হয়ে থেকে এই সম্পর্ক পালন করবে, কোনো এহসানের নিচে দাবিয়ে নয়। কৃতিকার চোখে চোখের জল ভরে এলো, কিন্তু তিনি কাঁদলেন না। অনেক সময় পর তার চেহারায় স্বস্তির এক হালকা ছায়া উঠে এলো। হয়তো প্রথমবার তার লাগল যে তিনি এই লড়াইয়ে পুরোপুরি একা নন। দুজনে জানত যে এই রাস্তা সহজ হবে না, যে সমাজ প্রশ্ন করবে, আঙুল উঠবে এবং প্রত্যেক মোড়ে পরীক্ষা হবে। কিন্তু সেই মুহূর্তে এটাও স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই সিদ্ধান্ত ভয় থেকে নয়, সাহস থেকে নেওয়া হয়েছে। সেই দিনের পর বাড়ির নীরবতা সেরকম রইল না। সবকিছু আগের মতোই ছিল, কিন্তু হাওয়ায় কিছু বদলে গিয়েছিল। কোনো খুশি নয়, কোনো উৎসব নয়, শুধু এক চুপচাপ বোঝাপড়া, এবং সেই চুপচাপেই দুই জীবন একসাথে চলার সিদ্ধান্ত নিয়েছিল। বিনা এটা জেনে যে মঞ্জিল কি হবে, কিন্তু এটা মেনে যে রাস্তা এখন একা ঠিক করতে হবে না। সিদ্ধান্ত ঘরের ভেতর নেওয়া হয়েছিল, কিন্তু তার প্রতিধ্বনি খুব তাড়াতাড়ি সেই বাড়ির দেওয়াল থেকে বাইরে বেরিয়ে গেল। যেই খবর ছড়িয়ে পড়ল যে কৃতিকা রাঠোর নিজের বাড়িতে কাজ করা এক সাধারণ মানুষের সাথে বিয়ে করতে যাচ্ছেন, সাউথ মুম্বাইয়ের সেই শান্ত কলোনিতে হইচই শুরু হয়ে গেল। সকালের হাঁটায় বেরোনো লোক থেমে থেমে কথা বলতে লাগল, জানালার পিছনে পর্দা নড়তে লাগল, এবং যে চেহারায় আগে আনুষ্ঠানিক হাসি হয়ে থাকত সেখানে এখন অবাক এবং তির্যক দেখা দিতে লাগল। কেউ এটাকে পাগলামি বলল, কেউ ভাগ্যের খেলা, এবং কেউ বিনা দ্বিধায় এটা মেনে নিল যে এই গল্পে সত্যির থেকে বেশি সদা। বিনয় এসব শুনল, কিন্তু কিছু বলল না। সে জানত যে এই রাস্তা সে নিজে বেছে নিয়েছে, এবং এতে চলার জন্য তাকে লোকের কথার থেকে বেশি নিজের সিদ্ধান্তের উপর ভরসা রাখতে হবে। বাড়ির ভিতরেও মেজাজ আগের মতো রইল না। কাজ করা লোক এখন তাকে আলাদা নজরে দেখতে লাগল। কারো চোখে সহানুভূতি ছিল, কারোতে ঈর্ষা, এবং কারোতে সোজা অবিশ্বাস। বিনয় এখনও সেই কাজ করত, কিন্তু তাকে প্রত্যেক মুহূর্তে অনুভব হতো যে তার প্রত্যেক হরকত এখন তুলে দেখা হচ্ছে। সে না তো সাফাই দিতে চাইত, না কারো সাথে তর্ক। কৃতিকাও এসব দেখছিলেন। তিনি কাউকে জবাব দেননি, শুধু নিজের সিদ্ধান্তে দাঁড়িয়ে রইলেন, যেন এখন পিছিয়ে যাওয়া নিজেকে ভাঙার মতো। সবচেয়ে তীক্ষ্ণ প্রতিক্রিয়া তার শ্বশুরবাড়ির লোকের দিক থেকে এলো। এক দুপুরে তারা বিনা বলে বাড়ি এসে পৌঁছল। তাদের শব্দে রাগ ছিল এবং লহজায় অধিকার। তারা বলল যে কৃতিকা পরিবারের ইজ্জতে দাগ লাগিয়ে দিয়েছেন, এবং এই সম্পর্ক কোনোভাবে স্বীকার্য নয়। এক কটু বাক্য হাওয়ায় উড়ে এলো। যখন বরাবরের কেউ মিলল না, তো নকর থেকেই কাজ চালিয়ে নিল। বিনয় চুপচাপ দাঁড়িয়ে রইল, মাথা নিচু, কিন্তু ভিতর থেকে সোজা। কৃতিকা প্রথমবার তাদের সামনে নিজের গলা উঁচু করলেন। তিনি স্পষ্ট বললেন যে এটি তার জীবন, এবং তিনি এই সিদ্ধান্ত পুরো হুঁশে নিয়েছেন। যদি তারা এটাকে না মানে তো তিনি তাদের বিনা এগিয়ে যাবেন। সেই দিন কৃতিকা ঠিক করে নিলেন যে বিয়ে সাদাসিধে হবে, না কোনো দেখানো, না লম্বা অতিথের তালিকা, শুধু কয়েক গণনা করা লোক, কয়েক সাক্ষী, এবং এক সিদ্ধান্ত যাকে দুজনে হৃদয় থেকে স্বীকার করেছিল। বিনয়ও এটাই চাইত। তাকে মঞ্চে দাঁড়িয়ে দুনিয়াকে বোঝানোর দরকার নেই। সে শুধু এটাই চাইত যে এই সম্পর্ক ভয় এবং মিথ্যায় নয়, সত্যিতে দাঁড়িয়ে। তারিখ ঠিক হতেই কথা আরও জোরে হয়ে গেল, কিন্তু তাদের ভেতরে এক অদ্ভুত শান্তিও ছিল। দুজনে জানত যে বাইরের আওয়াজ যতই জোরে হোক, ভিতরের ভরসা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। বিয়ের দিন আকাশ পরিষ্কার ছিল, না বৃষ্টি, না তীব্র রোদ। যেন আবহাওয়াও বিনা কিছু বলে এই সিদ্ধান্তের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। বিনয় সাধারণ কাপড়ে ছিল, বিনা কোনো দেখানো। কৃতিকা ভারী গয়না পরেননি, শুধু চেহারায় এক ক্লান্তি ছিল, যেখানে কোথাও না কোথাও আশার হালকা রেখা লুকিয়ে। মন্ত্র পড়া হলো, ভেড়া পূর্ণ হলো, এবং বিনা কোনো সরে দুই আলাদা জীবন একসাথে চলা শুরু করে দিল। তালি ছিল না, কিন্তু সেই নীরবতায় এক ঠাহর ছিল, যেন সবকিছু নিজের জায়গায় এসে গিয়েছে। বিবাহের পর যখন তারা সেই বাড়িতে ফিরল, তো সবকিছু একই ছিল, কিন্তু সবকিছু আলাদাও লাগছিল। বাইরের দুনিয়া এখনও প্রশ্ন করছিল, কিন্তু ভিতরে এক নতুন দায়িত্ব জন্ম নিয়ে গিয়েছিল। দুজনে জানত যে আসল পরীক্ষা এখন শুরু হবে।
একসাথে থাকা, একে অপরকে বোঝা এবং সেই সিদ্ধান্তকে প্রতিদিন আবার সত্যি প্রমাণ করা, যা তারা পুরো হুঁশ এবং পুরো ভয়ের সাথে নিয়েছিল। বিয়ের পর বাড়ি একই ছিল, দেয়াল একই ছিল, কিন্তু হাওয়ায় কিছু এমন বদলে গিয়েছিল যাকে শব্দে ধরা মুশকিল। বিনয় আর কৃতিকা এখন একই ছাদের নিচে থাকতেন, তবুও দুজনের মধ্যে এক অকথিত দূরত্ব বজায় ছিল। সকাল বিনা শব্দে আসত এবং বিনা কোনো চিহ্ন ছাগে চলে যেত। বিনয় আগের মতো সকালে উঠত, বাড়ির ছোট বড় কাজ সামলাত, যেন তার দৈনন্দিনে কিছু বদলই হয়নি। শুধু ফারাক এতটুকু যে এখন প্রত্যেক পদক্ষেপে সে এটা মনে রাখত যে সে কারো এহসান নয়, বরং এক দায়িত্ব পালন করছে। কৃতিকা দিনভর ফাইল, কল এবং মিটিংয়ে ডুবে থাকতেন, কিন্তু সন্ধ্যা নামতেই ঘরের নীরবতা আবার ভারী হয়ে যেত। দুজনে সাথে থেকেও নিজের নিজের চিন্তায় বন্ধ থাকতেন, যেন প্রত্যেক শব্দ বলার আগে 100 বার তুলে দেখতে হয়। খাবারের টেবিলে প্রায়ই চুপচাপ ছড়িয়ে থাকত। বিনয় অনেকবার কিছু বলতে চাইত, কিন্তু থেমে যেত। তাকে ভয় ছিল যে কোথাও তার কথা গলত অর্থ না নেয়। কৃতিকাও সেই করতেন। তিনি জিজ্ঞাসা করতে চাইতেন যে বিনয় কেমন অনুভব করছে, কিন্তু প্রত্যেক প্রশ্ন তাকে সময়ের আগে লাগত। দুজনে জানত যে এই সম্পর্ক কোনো গল্পের মতো হঠাৎ সহজ হতে পারে না। এটি বোঝাপড়া এবং ধৈর্য চায়, এবং ধৈর্যের নিজের এক ক্লান্তি হয়। বাড়িতে কাজ করা লোকও এই বদলানো মেজাজ অনুভব করছিল। কেউ জানত না যে বিনয়কে কোন সম্বোধন থেকে ডাকা হবে। নকর বলা এখন গলত লাগত, এবং মালিক বলা সত্যি নয়। এই দ্বিধা বাড়ির দেয়ালেও নেমে এসেছিল, এবং বিনয়কে অনেকবার লাগত যে সেই নিজের বাড়িতে এখনও অতিথি। রাত সবচেয়ে মুশকিল হতো। কৃতিকা দেরি পর্যন্ত জেগে থাকতেন, অন্ধকারে ছাদ দেখতে দেখতে ভাবতেন যে সম্পর্ক পাওয়ার জন্য তিনি এত সাহস করেছেন সেই কি তাকে পালনও করতে পারবেন। তার মনে ভয় ছিল যে কোথাও এই দূরত্ব চিরকালের জন্য না থেকে যায়। উধার বিনয়ও নিজের ঘরে বসে এটাই ভাবত যে কোথাও তার উপস্থিতি কৃতিকার জন্য বোঝাতো হয়ে যাচ্ছে না। সে এই সম্পর্ক পালন করতে চাইত, কিন্তু বিনা তাড়াহুড়ো, বিনা কোনো চাপ। দুজনে নিজের নিজের ভয়ের সাথে চুপচাপ বেঁচেছিল। ধীরে ধীরে ছোট ছোট বদল আসতে লাগল। এক সকালে কৃতিকার শরীর ঠিক ছিল না, মাথা ভারী ছিল এবং চোখ ক্লান্ত। বিনয় বিনা কিছু জিজ্ঞাসা করে তার জন্য গরম পানি রেখে দিল, ওষুধ বের করে দিল এবং চুপচাপ বাইরে চলে গেল। কোনো প্রশ্ন নয়, কোনো সহানুভূতি ভরা শব্দ নয়, শুধু এক সাধারণ দেখভাল। কৃতিকা তাকে যেতে দেখলেন, এবং সেই মুহূর্তে তাকে প্রথমবার অনুভব হল যে এই সম্পর্ক শব্দ থেকে নয়, বরং এমন ছোট কাজ থেকে এগিয়ে যাবে। সেই দিন তাকে এক অদ্ভুত সুকুন মিলল, যেন চুপচাপেও কেউ তার খেয়াল রাখছে। বিনয়ও বদলাচ্ছিল। এখন সে শুধু কাজ করা লোক নয়, সে জানালা সময়মতো বন্ধ করত, কৃতিকার ফাইল সঠিক জায়গায় রেখে দিত, এবং যদি তিনি দেরিতে বাড়ি ফিরতেন তো বিনা জিজ্ঞাসায় বারান্দার বাতি জ্বালিয়ে রাখত। এসব কথা খুব ছোট ছিল, কিন্তু এগুলো থেকেই বাড়ির নীরবতায় হালকা ফাটল পড়তে লাগল। তবুও দুজনের মধ্যে দ্বিধা বজায় ছিল, যেন তারা ভয় পাচ্ছে যে যদি খুব কাছে আসে তো কোথাও কিছু ভেঙে না যায়। এই নতুন জীবনে কোনো তাড়াহুড়ো নয়, না প্রেমের ঘোষণা, না বড় প্রতিশ্রুতি, শুধু এক ধীর চেষ্টা একে অপরের সাথে থাকা, বিনা প্রশ্ন করে, বিনা কোনো ফলাফলের তাড়াহুড়ো। বাইরের দুনিয়া এখনও কথা বলছিল, কিন্তু বাড়ির ভিতরে দূরত্ব এবং ভরসার মাঝে এক শান্ত সংঘর্ষ চলছিল, এবং দুজনে জানত যে যদি তারা ধৈর্য রাখে তো হয়তো এই দূরত্ব একদিন বোঝাপড়ায় বদলে যাবে। সময় নিজের গতিতে এগিয়ে চলছিল, কিন্তু সেই বাড়ির ভিতরে কিছু প্রশ্ন এমন ছিল যা প্রতিদিন আরও গভীর হয়ে যাচ্ছিল। বিয়ে হয়ে কয়েক মাস কেটে গিয়েছিল। বাইরে থেকে দেখলে সবকিছু স্বাভাবিক লাগত, কিন্তু ভিতরে এক অদৃশ্য চাপ ধীরে ধীরে জায়গা বানাচ্ছিল। কৃতিকা আগের মতো নিজের কাজে ব্যস্ত থাকতেন, কিন্তু এখন তার চেহারায় এক নতুন ক্লান্তি এবং চিন্তা দেখা দিতে লাগল। অনেকবার তিনি বিনা কারণে চুপ হয়ে যেতেন, দেরি পর্যন্ত জানালার কাছে দাঁড়িয়ে থাকতেন, যেন কোনো অকথিত ভয় দেখছেন। বিনয় এসব অনুভব করত। সে বুঝত যে এই বদল এমনি আসেনি, কিন্তু তবুও শব্দের অভাব দুজনের মাঝে দাঁড়িয়ে থাকত। এক সন্ধ্যায় কৃতিকার এক পুরনো বান্ধবী দেখা করতে এলো। কথায় কথায় সে হাসতে হাসতে সেই প্রশ্ন জিজ্ঞাসা করে নিল যা প্রায়ই সবচেয়ে হালকা লাগে কিন্তু সবচেয়ে ভারী পড়ে। এখন তো বিয়ে হয়ে সময় হয়ে গেছে, খুশখবর কখন শোনাচ্ছ? কৃতিকা হাসি দিয়ে কথা ঘুরিয়ে দিলেন, যেন প্রশ্ন শোনাই হয়নি।
কিন্তু সেই এক বাক্য তার ভিতরে অনেক কিছু নাড়িয়ে দিয়েছিল। বান্ধবী চলে যাওয়ার পর বাড়ি আবার শান্ত হয়ে গেল, কিন্তু এই চুপচাপ আগের মতো নয়, এতে এক কষ্ট ছিল, এক অস্থিরতা যাকে অগ্রাহ্য করা মুশকিল। সেই রাতে কৃতিকার ঘুম এলো না। তিনি পাশ ফিরতে লাগলেন, যেন নিজের প্রশ্ন থেকে পালানোর চেষ্টা করছেন। আখেরকার সে সাহস জড়ো করলেন এবং বিনয়ের ঘরের দরজা পর্যন্ত চলে এলেন। কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইলেন, তারপর ধীর গলায় তার নাম নিলেন। বিনয় চমকে উঠল। কৃতিকা ভিতরে এলেন এবং প্রথমবার বিনা কোনো ঘুরিয়ে বলে উঠলেন। তিনি বললেন যে লোকে প্রশ্ন করতে শুরু করেছে, বন্ধু, আত্মীয়, সমাজ। তিনি এটাও বললেন যে তিনি জানেন যে এসব তার হাতে নেই, কিন্তু প্রত্যেক প্রশ্ন তাকে আবার সেই পুরনো দুঃখ মনে করিয়ে দেয়, যাকে তিনি খুব মুশকিলে দাবিয়ে রেখেছেন। তার গলায় অভিযোগ নয়, শুধু ক্লান্তি ছিল, এবং সেই ক্লান্তিতে ভয়ও লুকিয়ে। বিনয় তার কথা মনোযোগ দিয়ে শুনল। সে কোনো তাড়াহুড়ো করল না, না কোনো মিথ্যে আশ্বাস দিল। সে শান্ত স্বরে বলল যে সে জানে যে এই চাপ কত ভারী হতে পারে। সে স্পষ্ট বলল যে যদি এই প্রশ্ন তাদের সম্পর্কে বোঝা হয়ে যায় তো তাকে অকথিত না রাখতে হবে। যদি কখনো বাচ্চা হওয়া লেখা থাকে তো সে নিজের সময়ে আসতে, এবং যদি না আসেও তো এর মানে এই নয় যে তাদের জীবন অসম্পূর্ণ। সে কোনো আশা বা প্রতিশ্রুতির ভয় থেকে এই সম্পর্ক পালন করতে চায় না। সে শুধু এতটুকু চায় যে তারা এই চাপ একসাথে সহ্য করবে, একা একা নয়। কৃতিকার চোখে চোখের জল ভরে এলো। এই জবাব তার সব ভয় মুছে দিতে পারল না, কিন্তু তাকে একাকিত্ব থেকে অবশ্যই বাইরে নিয়ে এলো। সেই মুহূর্তে তাকে প্রথমবার অনুভব হলো যে হয়তো তাকে প্রত্যেক দুঃখ নিজের ভিতর দাবিয়ে রাখার দরকার নেই। দুজনে দেরি পর্যন্ত বসে রইল, বিনা বেশি বলে। সেই রাতে কোনো বড় সিদ্ধান্ত হয়নি, কিন্তু এক কথা স্পষ্ট হয়ে গেল, এখন তারা সেই প্রশ্ন থেকে পালাচ্ছে না যা ধীরে ধীরে তাদের সম্পর্কের অংশ হয়ে যাচ্ছিল। পরের দিনগুলোতে এই চাপ আরও স্পষ্ট দেখা দিতে লাগল। কখনো কোনো আত্মীয়ের ফোন আসত, কখনো কোনো চেনা লোকের কথা খোঁচা দিয়ে যেত। কৃতিকা প্রত্যেকবার হাসি দিয়ে কথা বদলে দিতেন, কিন্তু ভিতরে কিছু ভাঙত। বিনয় এসব দেখল। সে কৃতিকাকে বেশি কাজ না করার পরামর্শ দিল, তাকে আরাম করতে বলল, এবং বিনা জানিয়ে তার সাথে দাঁড়িয়ে যেতে লাগল। এসব ছোট পদক্ষেপ ছিল, কিন্তু এগুলো থেকেই এক নতুন মজবুতি জন্ম নিচ্ছিল। এই প্রশ্ন তাদের চুপচাপকে ভারী বানিয়ে দিয়েছিল, কিন্তু সেই ভারীপনেই এক নতুন ইমানদারিও উঠে আসতে লাগল। দুজনে এখন বুঝতে লাগল যে এই সম্পর্ক শুধু সমাজকে জবাব দেওয়ার জন্য নয়, বরং এমন এক যাত্রা যেখানে তাদের নিজের ভয়, নিজের সীমা এবং নিজের আশার সাথে বাঁচতে শিখতে হবে। এবং এটাই সেই মোড় যেখান থেকে সামনের রাস্তা আরও কঠিন, কিন্তু হয়তো আরও সত্যি হতে চলেছে। পরের কয়েকদিন পর্যন্ত কৃতিকা এবং বিনয় দুজনেই সেই প্রশ্নকে নিজের সাথে ঘুরতে লাগল, যার কোনো সহজ জবাব নেই। আখিরকার এক সকালে কৃতিকা নিজেই সিদ্ধান্ত নিয়ে নিলেন। তিনি বিনা কোনো আনুষ্ঠানিকতায় বললেন যে তাদের ডাক্তারের সাথে দেখা করা উচিত। তার গলায় ভয় ছিল, কিন্তু তার থেকেও বেশি ক্লান্তি ছিল। যেন তিনি অনিশ্চয়তা থেকে বেশি এখন সত্যি জানার দরকার অনুভব করছেন। বিনয় চুপচাপ মাথা নেড়ে হ্যাঁ বলে দিল। সে জানত যে এই পদক্ষেপ জরুরি, যাই সামনে হোক। দুজনে গাড়িতে বসল। রাস্তা একই, ট্রাফিক একই, কিন্তু সেই দিন রাস্তা কিছু লম্বা লাগছিল, যেন প্রত্যেক মোড় তাদের সেই জবাবের দিকে কাছে নিয়ে যাচ্ছে, যা থেকে তারা ভিতরে ভিতরে ভয় পাচ্ছিল। ডাক্তারের ঘর পরিষ্কার এবং শান্ত ছিল। দেয়ালে লাগানো সার্টিফিকেট এবং হালকা আলো ভরসা দিচ্ছিল, কিন্তু কৃতিকার হাতের তালু ঘামে ভিজে গিয়েছিল। ডাক্তার প্রশ্ন জিজ্ঞাসা করল, পুরনো ফাইল দেখল এবং কিছু পরীক্ষার পরামর্শ দিল। দিন সপ্তাহে বদলে গেল, এবং প্রত্যেক পরীক্ষার সাথে আশা এবং ভয় সাথে সাথে চলতে লাগল। বিনয় প্রত্যেকবার কৃতিকার সাথে রইল, বিনা কোনো প্রশ্ন করে, বিনা কোনো তাড়াহুড়ো দেখিয়ে। সে কখনো পানির গ্লাস বাড়িয়ে দিত, কখনো চেয়ার সরিয়ে দিত, এবং কখনো শুধু বাইরে বসে অপেক্ষা করত, যেন তার উপস্থিতি তার জবাব। আখিরকার সেই দিন এলো যখন রিপোর্ট সামনে রাখা হলো। ডাক্তার খুব সামলে কথা শুরু করল। সে বলল যে কৃতিকার জন্য এই রাস্তা সহজ নয়। কিছু চিকিৎসা সীমা আছে, যা আগেও ছিল এবং এখনও আছে। শব্দ সোজা নয়, কিন্তু অর্থ স্পষ্ট, সম্ভাবনা খুব কম। ঘরে এক মুহূর্তের জন্য যেন হাওয়া থেমে গেল। কৃতিকা কিছু বললেন না, তার চোখ রিপোর্টে টিকে রইল, যেন সেখানে কোনো ভুল খুঁজছেন। বিনয় তার দিকে তাকালো, কিন্তু কোনো শব্দ মিলল না, কারণ এই সত্যির সামনে প্রত্যেক বাক্য ছোট লাগছিল। ডাক্তার এগিয়ে বোঝালো যে বিজ্ঞান কিছু রাস্তা দিয়েছে, কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এটি এক লম্বা এবং আবেগপূর্ণভাবে ক্লান্ত করা প্রক্রিয়া হতে পারে।
সে এটাও বলল যে অনেকবার সবচেয়ে জরুরি চিকিৎসা শরীরের নয়, মনের হয়। কৃতিকা ধীরে মাথা নাড়লেন। তার চেহারায় না চোখের জল, না রাগ, শুধু এক খালিপন ছিল, যেন তিনি আগেই এই জবাবের জন্য নিজেকে তৈরি করে নিয়েছিলেন। তবুও শুনে ভিতরে কিছু ভেঙে গিয়েছিল। বাড়ি ফেরার সময় দুজনে চুপচাপ ছিল। শহরের আওয়াজ বাইরে, কিন্তু গাড়ির ভিতরে এক ভারী নীরবতা। কৃতিকা জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন এবং বিনয় স্টিয়ারিংয়ে হাত জমিয়ে সামনে তাকিয়ে রইল। বাড়ি পৌঁছে কৃতিকা সোজা নিজের ঘরে চলে গেলেন। দরজা বন্ধ হল, কিন্তু কোনো আওয়াজ এলো না। বিনয় বাইরে বসে রইল। তাকে বুঝতে পারছিল না যে সে কি করবে, কারণ সে জানত যে এই মুহূর্তে কোনো পরামর্শ থেকে বেশি শুধু উপস্থিতির দরকার হয়। সন্ধ্যা নামতে নামতে কৃতিকা বাইরে এলেন। তার চোখ লাল ছিল, কিন্তু তিনি নিজেকে সামলে রেখেছিলেন। তিনি ধীর গলায় বললেন যে তিনি ক্লান্ত হয়ে গেছেন, আশা করতে করতে, জবাব খুঁজতে খুঁজতে। বিনয় প্রথমবার বিনা ভেবে তার হাত ধরে নিল। সে কোনো বড় প্রতিশ্রুতি দিল না, শুধু এতটুকু বলল যে তারা এই সত্যি থেকে পালাবে না, যে রাস্তা বেছে নিতে হবে তারা সাথে বেছে নেবে। সেই মুহূর্তে কোনো সমাধান নয়, কিন্তু এক কথা স্পষ্ট যে এখন এই লড়াই শুধু কৃতিকার নয়। ডাক্তারের ঘরে শোনা সত্যি তাদের সম্পর্ক ভাঙেনি, বরং তাকে এক নতুন মোড়ে নিয়ে এসেছে। এখন তাদের সামনে প্রশ্ন শুধু এই নয় যে সামনে কি হবে, বরং এটাও যে তারা এই সত্যির সাথে কেমন বাঁচতে শিখবে। এবং এই প্রশ্নের সাথেই তাদের গল্প আরও কঠিন কিন্তু আরও সত্যি রাস্তায় বাড়তে চলেছে। ডাক্তারের ঘর থেকে বেরিয়ে আসা সত্যির পর বাড়ির হাওয়া আরও ভারী হয়ে গিয়েছিল। এটি সেই চুপচাপ নয় যা সময়ের সাথে হালকা হয়ে যায়, বরং সেই বোঝা যা প্রত্যেক নতুন দিনের সাথে নিজের ওজন অনুভব করায়। কৃতিকা আগের থেকে আরও শান্ত থাকতে লাগলেন। তিনি নিজের কাজ কম করে দিয়েছিলেন, ফোন কল দিতে লাগলেন এবং প্রায়ই সন্ধ্যার সময় জানালার কাছে বসে বাইরের হইচই দেখতে থাকতেন, যেন সেই সরে নিজের প্রশ্নের জবাব খুঁজছেন। বিনয় বেশিরভাগ তার আশেপাশেই থাকত, বিনা কিছু জিজ্ঞাসা করে, বিনা কিছু চাপিয়ে। সে বুঝত যে এবার চোট শুধু আশার নয়, পরিচয় এবং অধিকারেরও। এই মাঝে চাপ বাইরে থেকে দস্তক দিতে শুরু করল। আত্মীয়দের ফোন আসতে লাগল, কেউ পরামর্শের নামে তিরস্কার দিত, কেউ চিন্তার নামে ভয় ছড়াত। সবচেয়ে তীক্ষ্ণ আওয়াজ কৃতিকার মৃত স্বামীর পরিবারের। তারা স্পষ্ট শব্দে বলল যে যদি এখনও উত্তরাধিকারীর কোনো আশা না থাকে তো সম্পত্তি এবং কোম্পানি নিয়ে কথা বলতে হবে। তাদের যুক্তি যে এত বড় উত্তরাধিকার কোনো এক ব্যক্তির সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া যায় না। কৃতিকা ফোন রেখে দিলেন। তার আঙুল কাঁপছিল, কিন্তু চোখে এক অদ্ভুত দৃঢ়তা নেমে এসেছিল। তাকে প্রথমবার পুরোপুরি বুঝে গেল যে এই লড়াই শুধু মা হওয়ার নয়, এটি তার স্বাধীনতা, তার অধিকার এবং তার অস্তিত্বের লড়াই। সেই রাতে কৃতিকা বিনয়কে নিজের কাছে ডাকলেন। এবার তার গলায় না দ্বিধা না দ্বন্দ্ব। তিনি স্পষ্ট বললেন যে তিনি আর খিস্তানে বেঁচে থাকতে চান না। যদি প্রত্যেক সম্পর্ক তাকে এই এক প্রশ্নে পরীক্ষা করে যে তিনি মা হতে পারবেন কিনা, তো তাকে নিজের জীবনের দিক নিজে ঠিক করতে হবে। তিনি বললেন যে তিনি উকিলের সাথে দেখা করে নিয়েছেন এবং চান যে সবকিছু আইনি রূপে স্পষ্ট হয়ে যাক, যাতে কেউ তাকে ভয় দেখিয়ে বা দাবিয়ে দেওয়ার চেষ্টা না করতে পারে। তার কথায় ভয় অবশ্যই ছিল, কিন্তু তার থেকে অনেক বেশি সাহস। বিনয় তার কথা মনোযোগ দিয়ে শুনল এবং বিনা কোনো শর্ত রেখে বলল যে সে তার সাথে আছে, যাই সিদ্ধান্ত হোক। পরের দিন কৃতিকা উকিলের অফিসে বসলেন এবং তিনি সেই সব কথা বললেন যা তিনি বছরের পর বছর নিজের ভিতর দাবিয়ে রেখেছিলেন। তিনি স্পষ্ট শব্দে বললেন যে তিনি নিজের জীবন কোনো সামাজিক চাপ বা পারিবারিক ধমকের ভিত্তিতে বাঁচবেন না। তিনি ঠিক করলেন যে সম্পত্তি এবং কোম্পানির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সেই নেবেন। তিনি কিছু দস্তাবেজে স্বাক্ষর করলেন, কিছু নির্দেশ দিলেন এবং এমন এক রাস্তা বেছে নিলেন যা সহজ নয় কিন্তু ঈমানদার। সেই মুহূর্তে তিনি ভাঙছিলেন না, বরং নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন এবং নিজের জন্য দাঁড়িয়ে। বাড়ি ফিরে কৃতিকা বিনয়কে বললেন যে তিনি এক বড় এবং জরুরি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চান যে তার জীবন, তার সম্পত্তি এবং তার অধিকার এমন নিরাপদ হয় যাতে কেউ তাকে তার দুর্বলতার ভিত্তিতে চ্যালেঞ্জ না করতে পারে। যদি ভবিষ্যতে বাচ্চা হয় বা না হয়, তিনি সম্মান এবং স্বাধীনতার সাথে বাঁচতে চান। বিনয় তার কথা শুনল এবং প্রথমবার তাকে শুধু সহায়তা নয় বরং বরাবরের সাথী অনুভব করল। সে বলল যে এই রাস্তা কঠিন হবে, কিন্তু সে প্রত্যেক পদক্ষেপে তার সাথে চলবে, কারণ এই সম্পর্ক এখন কোনো শর্ত বা আশায় নয়, বরং সত্যি এবং সাজেদারিতে টিকে। সেই সন্ধ্যায় বাড়িতে কোনো শোর নয়, কিন্তু হাওয়ায় এক স্পষ্ট বদল। ভয় পুরোপুরি শেষ হয়নি, সংঘর্ষও এখনও বাকি,
কিন্তু দিক এখন স্পষ্ট। কৃতিকা জানতেন যে তিনি পরিবার এবং সমাজের সামনে এক রেখা টেনে দিয়েছেন। বিনয় জানত যে সামনে আরও মুশকিল আসবে, কিন্তু সেই কঠিনতায় এক নতুন শক্তি জন্ম নিচ্ছিল, নিজের সিদ্ধান্তের সাথে দাঁড়িয়ে থাকার শক্তি। এবং এখান থেকে তাদের গল্প এখন শুধু সহ্য করার নয়, বরং বেছে নেওয়া এবং লড়াই করার গল্প হয়ে যাচ্ছিল। কৃতিকার সিদ্ধান্ত শুধু কাগজে সীমাবদ্ধ রইল না। যেই আইনি প্রক্রিয়া এগিয়ে চলল, তার প্রভাব বাড়ির দেওয়াল থেকে বাইরে বেরিয়ে শহর পর্যন্ত ছড়িয়ে পড়ল। কোম্পানির অফিসে ফিসফিসানি শুরু হয়ে গেল। সাজেদারদের বৈঠকে আগের থেকে বেশি তন্ত্র দেখা দিতে লাগল, এবং যারা এখনও চুপ ছিল তারাও ধীরে ধীরে নিজের মত প্রকাশ করতে লাগল। কৃতিকাকে প্রথমবার স্পষ্ট অনুভব হল যে ক্ষমতা এবং সম্পত্তির সাথে জড়িত প্রশ্ন কত তাড়াতাড়ি ব্যক্তিগত জীবনকে সার্বজনীন বিতর্ক বানিয়ে দেয়। খবরের কাগজ এবং কথাবার্তায় সোজা অভিযোগ নয়, কিন্তু প্রত্যেক ইশারায় সন্দেহ এবং প্রত্যেক আলোচনায় সিদ্ধান্ত লুকিয়ে। বিনয় এসব দেখছিল এবং বুঝছিল যে এখন চুপ থাকাও একরকম বয়ান হয়ে গেছে। মৃত স্বামীর পরিবারও নিজের রুখ আরও কড়া করে নিয়েছিল। উকিলদের নোটিশ আসতে লাগল, বৈঠকে পুরনো অভিযোগ দোহরানো লাগল, এবং এটা বলা লাগল যে কৃতিকা আবেগপূর্ণ হালাতে এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা কোম্পানির স্বার্থে নয়। এক বৈঠকে কৃতিকা প্রথমবার বিনা কোনো হিচকি তাদের চোখে চোখ রেখে বললেন যে তার যোগ্যতা এবং তার সিদ্ধান্তকে তার ব্যক্তিগত জীবন থেকে তুলে দেখা যায় না। তিনি নিজের কাজের আঁকড়া রাখলেন, দায়িত্ব নিলেন এবং স্পষ্ট শব্দে বললেন যে তিনি কোনো চাপ বা ধমক থেকে পিছিয়ে যাবেন না। ঘরে কয়েক মুহূর্তের জন্য নীরবতা ছড়িয়ে গেল, কারণ এটি সেই কৃতিকা নয় যাকে তারা আগে সহজে চুপ করিয়ে দিত। এসবের মাঝে বাড়ির মেজাজও বদলাচ্ছিল। বিনয় এখন শুধু চুপচাপ সাথে নিভানো লোক রইল না। একদিন যখন কোম্পানির এক গুরুত্বপূর্ণ বৈঠকে কথা বারবার কৃতিকার ব্যক্তিগত হালাতের দিকে খিসকে যাচ্ছিল, বিনয় খুব শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল যে কোনো ব্যক্তির ক্ষমতা তার ব্যক্তিগত সংঘর্ষ থেকে ঠিক হয় না। তার শব্দ উঁচু নয়, কিন্তু প্রভাবশালী। কেউ তার বিরোধ করল না, কেউ খুলে সমর্থনও জানাল না, কিন্তু সেই বিতর্ককে সেখানেই থামিয়ে দিল। কৃতিকা তার দিকে তাকালেন, এবং সেই নজরে প্রথমবার তাকে এই অনুভূতি হল যে এই সম্পর্ক এখন শুধু বোঝাপড়া এবং সহানুভূতির নয়, বরং বরাবরই এবং সাঝেদারির হয়ে গেছে। আইনি লড়াইয়ের সাথে সাথে খটিও সামনে আসতে লাগল। কিছু পুরনো সাঝেদার পিছিয়ে গেল, কিছু প্রকল্প আটকে গেল, এবং আর্থিক চাপ বাড়তে লাগল। এসব সহজ নয়। অনেক রাত কৃতিকা কাগজ এবং ফাইলের মাঝে কাটালেন। ভবিষ্যতের প্রত্যেক দিক বুঝতে চেষ্টা করতে করতে বিনয় চুপচাপ তার পাশে বসে থাকত, কখনো চা রেখে দিত, কখনো ছড়ানো কাগজ গুছিয়ে দিত। দুজনে জানত যে এই দাম তারা নিজে বেছে নিয়েছে, এবং এই নির্বাচনই তাদের সম্পর্ককে এক নতুন ইমানদারি দিয়েছে। এখন তারা নিজের ভয়, নিজের ক্লান্তি এবং নিজের সীমা একে অপর থেকে লুকাত না। এক সন্ধ্যায় কৃতিকা ক্লান্ত গলায় বললেন যে হয়তো তিনি সবকিছু বাঁচাতে পারবেন না। কিছু জিনিস যাবে, সুবিধা, আরাম এবং হয়তো কিছু পরিচয়ও। বিনয় বিনা ভেবে জবাব দিল যে যদি সবকিছু বাঁচানোর জন্য নিজেকে হারাতে হয় তো সেটা বাঁচানো নয়। সেই বাক্যে কোনো নাটকীয়তা নয়, শুধু এক সত্যি বোঝাপড়া। কৃতিকার ঠোঁটে হালকা হাসি এলো, খুব ক্লান্ত কিন্তু ইমানদার। তাকে লাগল যেন কেউ তার কাঁধ থেকে বোঝা একটু কমিয়ে দিয়েছে। এই লড়াই তাদের ভাঙছিল এবং জুড়ছিলও। বাইরের দুনিয়া তাদের পরীক্ষা করেছিল, ভিতরের দুনিয়া তাদের একে অপরের আরও কাছে নিয়ে এসেছে। তারা জানত যে সামনের রাস্তা সহজ হবে না, সিদ্ধান্ত আসবে, জয় এবং হার দুটোই হবে, কিন্তু এখন তাদের ভিতরে এক কথা স্পষ্ট যে তারা যাই বেছে নেবে তার থেকে পালাবে না। তারা শুধু রাস্তা বেছে নেয়নি, তারা তার সাথে দাঁড়িয়ে থাকার সাহসও বেছে নিয়েছে। এবং এই সাহসের সাথে তাদের গল্প এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে খোয়ানোর ভয় একটু কম এবং সত্যির সাথে বাঁচার হিম্মত কোথাও বেশি। এতদিনের খিঁচতান, বিতর্ক এবং অনিশ্চয়তার পর জীবন হঠাৎ কোনো বড় ঘোষণা করল না, বরং খুব চুপচাপ এক হালকা মোড় নিয়ে নিল। এই মোড় না কোনো আদালতের সিদ্ধান্তের মতো, না কোনো মিটিংয়ের টেবিলে নেওয়া সিদ্ধান্ত, বরং শুধু এক সকাল যা অন্য সকাল থেকে আলাদা লাগছিল। কৃতিকা দেরি পর্যন্ত ঘুমিয়েছিলেন, এবং যখন উঠলেন তো তাকে নিজের শরীরে এক অদ্ভুত ক্লান্তি অনুভব হল, এমন ক্লান্তি যা ঘুম থেকে যায় না। তিনি এটাকে অগ্রাহ্য করার চেষ্টা করলেন, কারণ গত মাসগুলোতে ক্লান্তি তার দৈনন্দিন হয়ে গিয়েছিল। কিন্তু যেমন দিন চড়তে লাগল, অস্থিরতাও বাড়তে লাগল। মাথা ভারী ছিল, মন অস্থির এবং পেটে হালকা বমি ভাব। তিনি নিজেকে বোঝালেন যে এসব তন্ত্রের প্রভাব, কয়েকদিনে ঠিক হয়ে যাবে। কিন্তু হৃদয়ের কোনো কোণে এক প্রশ্ন ধীরে ধীরে মাথা তুলতে লাগল। বিনয় এই বদল দেখে নিয়েছিল। সে বিনা কিছু জিজ্ঞাসা করে তার আশেপাশেই রইল, যেন এখন শব্দ থেকে বেশি সতর্কতা জরুরি।
2-3 দিন কেটে গেল, কিন্তু কৃতিকার হালাতে কোনো বিশেষ উন্নতি এলো না। আখিরকার এক সকালে তিনি নিজেই বললেন যে হয়তো ডাক্তার দেখানো উচিত। তার গলায় ভয় নয়, শুধু এক গভীর ক্লান্তি, যেন তিনি কোনো জবাব থেকে নয়, বরং অনিশ্চয়তা থেকে বিরক্ত হয়ে গেছেন। বিনয় কোনো প্রশ্ন করল না, শুধু চুপচাপ তার সাথে চলতে লাগল। রাস্তায় দুজনে বেশি বলল না, গাড়ির ভিতরে সেই পরিচিত নীরবতা, কিন্তু এবার তাতে আগের মতো ভারীপণ নয়, বরং কোনো রুখে যাওয়া শ্বাসের মতো প্রতীক্ষা। ডাক্তারের ঘর আগের মতোই, সেই আলো, সেই দেয়াল, সেই শান্ত মেজাজ, এসব কৃতিকাকে চেনা লাগল, এবং হয়তো এই কারণেই তার ভিতরে এক হালকা ঝঞ্ঝাটো। পরীক্ষার সময় ডাক্তার সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করল, কিছু রিপোর্ট দেখল এবং কিছু নতুন পরীক্ষার পরামর্শ দিল। কৃতিকা বিনা কোনো আশা সবকিছু স্বীকার করে নিলেন। তিনি এখন নিজেকে কোনো ফলাফলের জন্য তৈরি করছিলেন না। তার জন্য সবচেয়ে জরুরি শুধু এটাই যে এই অস্থিরতা শেষ হয়ে যাক, যাই জবাবের সাথে। কয়েক ঘন্টা পর ডাক্তার আবার ঘরে এলো। এবার তাদের চেহারায় সেই গম্ভীরতা নয় যার সাথে কৃতিকা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। তারা খুব সামলে কথা শুরু করল এবং বলল যে এখনও কিছু বলা তাড়াহুড়ো হবে, কিন্তু কিছু ইশারা এমন আছে যাদের অগ্রাহ্য করা যায় না। কৃতিকা ডাক্তারের দিকে তাকালেন, কিন্তু তার চেহারায় কোনো বিশেষ প্রতিক্রিয়া নয়। হয়তো তিনি এখন আশা করা ভুলে গিয়েছেন। বিনয়ের আঙুল অনজান্তে চেয়ারের বাহু কষে ধরল, যেন ভিতরে কিছু হালকা নাড়া দিয়েছে। বাড়ি ফেরার সময় দুজনে আবার চুপচাপ, কিন্তু এই চুপচাপ ক্লান্তি বা ভয় থেকে জন্ম নেওয়া নয়। এটি এক রুখে যাওয়া শ্বাসের মতো, যা কোনো সিদ্ধান্তের অপেক্ষায় থাকে। কৃতিকা জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন, এবং বিনয় কখনো কখনো আয়নায় তার ছায়া দেখে নিত, যেন এটা বিশ্বাস করতে চাইছে যে সে সেখানে আছে, তার সাথে। সেই সন্ধ্যায় কৃতিকা খুব কম কথা বললেন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন, যেন শরীর নিজেই আরাম চেয়ে নিয়েছে। বিনয় দেরি পর্যন্ত জেগে রইল, বিনা কোনো ঠোস চিন্তা, শুধু সময়ের সাথে বয়ে যাওয়া। পরের কয়েকদিন বিনা কোনো বড় ঘটনাক্রমে কেটে গেল, কিন্তু কৃতিকার ভিতরে কিছু বদলাচ্ছিল। তিনি এখন আগের মতো অস্থির নন, না ততটা ক্লান্ত। কখনো কখনো তিনি নিজেকে থামিয়ে ভাবতেন যে এই বদল ভালো, না কোনো নতুন চিন্তার শুরু। তিনি কাউকে কিছু বলেননি, না বিনয়কে না নিজেকে। হয়তো এবার তিনি শব্দের আগে বিশ্বাস চাইছিলেন, এবং এই চুপচাপেই বিনা কোনো সরে জীবন যেন খুব ধীরে তার দরজায় দস্তক দিয়ে দিয়েছে। এটি এখনও কোনো জবাব নয়, না কোনো প্রতিশ্রুতি, না কোনো সিদ্ধান্ত। এটি শুধু এক হালকা আলো, যা অন্ধকারের মাঝে কোথাও দূর দেখা যায়। এত দূর যে তার কাছে পৌঁছনোর ভরসা নয়, কিন্তু এত স্পষ্ট যে নজর সেখান থেকে সরেও না। কৃতিকা এবং বিনয় দুজন এখনও জানত না যে এই আলো কোন দিকের। তারা শুধু এতটুকু জানত যে এত ক্ষতি, এত ভয় এবং এত সংঘর্ষের পর জীবন হয়তো তাদের আবার কিছু দেখার সুযোগ দিচ্ছে, এবং কখনো কখনো এই সুযোগই সবচেয়ে বড় সহায়তা হয়ে যায়। কয়েকদিন কেটে গেল এবং অপেক্ষা ধীরে ধীরে নিজের রূপ বদলে নিল। এটি এখন অস্থিরতা নয়, বরং এমন এক ঠাহর যেখানে প্রত্যেক সকাল আসার সাথে ভয়ও জেগে ওঠে। কৃতিকা নিজের কাজে ফিরে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু মন বারবার ভটকাত। কখনো তার লাগত সব স্বাভাবিক, কখনো হৃদয় জোরে ধরফর করতে লাগল, যেন শরীর কোনো কথা বলতে চাইছে এবং শব্দের অপেক্ষা করছে। বিনয় প্রত্যেক বদল নোটিস করত, কিন্তু জিজ্ঞাসা করত না। সে শিখে নিয়েছিল যে কিছু প্রশ্নের জবাব সময় দেয়, মানুষ নয়। যেদিন ডাক্তারের ফোন এলো, কৃতিকা রান্নাঘরে দাঁড়িয়ে। আওয়াজ খুব সাধারণ, যেন রোজমর্রার কোনো কথা। ডাক্তার বলল যে রিপোর্ট এসে গেছে এবং ভালো হয় যে তারা দুজনে এসে কথা বলে। না কোনো ইশারা, না কোনো সংকেত। ফোন কাটতেই কৃতিকা কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইলেন। হাতে ধরা গ্লাস টেবিলে রাখতে তার আঙুল হালকা কাঁপল। বিনয় দেখল এবং বিনা কিছু বলে গাড়ির চাবি তুলে নিল। রাস্তায় ভর দুজনে একে অপর থেকে বাঁচিয়ে শ্বাস নিল, যেন শব্দ বললেই কোনো সুতো ছেড়ে যাবে। ডাক্তারের ঘর আজ আলাদা নয়, কিন্তু ভিতরে বসা কৃতিকা আলাদা। ডাক্তার রিপোর্ট সামনে রেখে এবং খুব শান্ত স্বরে বলল যে ইশারা এখন স্পষ্ট হচ্ছে। এটি এখনও শুরুর পর্যায়ে, খুব শুরুর, এবং এই জন্য ঝুঁকিও। তারা স্পষ্ট বলল যে এই খবর যত নাজুক, ততই সামল চায়। কৃতিকা এক মুহূর্ত চোখ বন্ধ করলেন। তার ভিতরে খুশির স্বর উঠল না, বরং ভয় প্রথমে দস্তক দিল, যেন কেউ হঠাৎ তার হাতে খুব পাতলা কাঁচের বাসন ধরিয়ে দিয়েছে এবং বলেছে খুব সামলে। বিনয় প্রথমবার ডাক্তারকে প্রশ্ন করল, খুব সোজা, খুব জমিনি, কি সাবধানতা জরুরি, কি না করা উচিত, কোন কথা থেকে বাঁচতে হবে। ডাক্তার সব বলল, বিনা কোনো মিথ্যা তসল্লি দিয়ে। তারা বলল যে এই সময় আশা এবং ধৈর্য দুটোর।
ঘর থেকে বাইরে বেরোতে কৃতিকার লাগল যেন তার পা মাটিতে পড়ছে না। তিনি খুশি ছিলেন, কিন্তু ভয় তার থেকে আগে চলছিল। বাড়ি পৌঁছে কৃতিকা কাউকে ফোন করলেন না, না পরিবার না বন্ধু। তিনি এই সত্যি নিজের ভিতরেই রেখে দিলেন, যেন এখনও দুনিয়ার সাথে ভাগ করার জন্য তিনি খুব নাজুক। বিনয়ও কিছু বলল না, সে শুধু বাড়িকে একটু শান্ত করে দিল, যেন সৌরও এখন ভারী পড়তে পারে। সেই রাতে কৃতিকা দেরি পর্যন্ত বসে রইলেন, হাত পেটে রেখে বিনা কিছু। তাকে ভয় ছিল যে যদি তিনি খুব কাছ থেকে অনুভব করেন তো কোথাও ভয় আরও বেড়ে না যায়। পরের দিন থেকে জীবনের রং হালকা বদলে গেল। কৃতিকা আরও সাবধান হয়ে গেলেন, বিনয় আরও সতর্ক। কোনো বড় ঘোষণা নয়, কোনো উৎসব নয়, শুধু প্রত্যেক দিন এক ছোট প্রতিশ্রুতি, আজও সামলে। কৃতিকার মনে বারবার এই খেয়াল আসত যে যদি কিছু গালাত হয় তো তিনি দ্বিতীয়বার উঠতে পারবেন কিনা, এবং প্রত্যেকবার বিনয়ের উপস্থিতি সেই প্রশ্নকে একটু শান্ত করে দিত। এই সত্যি তাদের জন্য কোনো জয়ের মতো নয়, এটি এক দায়িত্ব যা হঠাৎ তাদের হাতে এসে গিয়েছে। আশা এখন খুশি নয়, বরং এক পরীক্ষা হয়ে গেছে। দুজনে জানত যে রাস্তা সহজ হবে না, ঝুঁকি বজায় থাকবে এবং প্রত্যেক দিন নিজেকে সামলাতে হবে। কিন্তু এত লম্বা অন্ধকারের পর যদি জীবন তাদের এই নাজুক আলো ধরিয়ে দিয়েছে, তো তারা তাকে ভয়ের সাথে সঠিক কিন্তু ছেড়ে দেওয়ার লোক নয়। এবং হয়তো এখান থেকে তাদের গল্প এক নতুন অর্থে এগিয়ে চলছে, যেখানে খুশি চুপ ছিল কিন্তু সত্যি, এবং ভয় উপস্থিত ছিল কিন্তু এখন একা নয়। সময়ে নিজের গতি একটু ধীর করে নিয়েছিল, যেন সে নিজেও এই নাজুক মোড়ে পা ফুকফুক করে রাখতে চায়। কৃতিকার জীবন এখন বড় সিদ্ধান্ত বা সার্বজনীন লড়াই থেকে নয়, বরং ছোট ছোট নিয়ম থেকে চলতে শুরু করেছে। সকালের হাওয়া, খাবারের সময়, আরামের ঘড়ি, সবকিছু এখন এক সাবধানতার দায়রায় বাঁধা। তিনি আগের মতো মজবুত দেখাতেন, কিন্তু ভিতরে প্রত্যেক দিন এক নতুন আশঙ্কা জন্ম নিত। কখনো কোনো হালকা অসুবিধা তাকে ভয় পাইয়ে দিত, কখনো কোনো চুপচাপ। প্রত্যেক রাত ঘুমানোর আগে তিনি নিজেকে একই প্রশ্ন জিজ্ঞাসা করতেন, সব ঠিক থাকবে তো? এবং প্রত্যেক সকাল উঠে সেই প্রশ্নকে কয়েক মুহূর্তের জন্য ভুলিয়ে দেবার চেষ্টা করতেন। বিনয় এখন শব্দ থেকে বেশি কাজে ভরসা রাখতে লাগল। সে কৃতিকাকে বারবার জিজ্ঞাসা করত না যে তিনি কেমন আছেন, শুধু এটা দেখত যে তাকে কোন জিনিসের দরকার। সে বাড়িকে আগের থেকে আরও শান্ত রাখত, যেন দেয়ালও এখন আরাম চাইছে। কখনো সে বিনা বলে ডাক্তারের পরামর্শ আবার পড়ে নিত, কখনো খাবারের ছোট ছোট জিনিসে মন দিত। এসব কোনো বলিদান নয়, কোনো মহান ত্যাগও নয়, এটি শুধু এক মানুষের নিজের পরিবারের জন্য করা সাধারণ প্রয়াস। দিন কেটে যেতে লাগল, কিছুদিন সহজ, কিছু ভারী রিপোর্ট আসত। হৃদয়ে ধরফর করত, তারপর স্বস্তি মিলত। প্রত্যেকবার কৃতিকার লাগত যে তিনি একটু আরও সামলে গেছেন, একটু আরও তৈরি হয়ে গেছেন যাই ফলাফলের জন্যে। তাকে অনুভব হতে লাগল যে তার শক্তি এখন শুধু এই আশায় নয় যে কি হবে, বরং এই সত্যিতে যে তিনি এখন একা নন। যদি ভয় আসেও তো তার সামনে বসে নয়, তার সাথে সাথে চলে। এক সন্ধ্যায় কৃতিকা এবং বিনয় বারান্দায় বসেছিলেন। সূর্য ঢলছিল এবং শহরের আওয়াজ ধীরে ধীরে হালকা পড়ছিল। কৃতিকা হঠাৎ বললেন যে যদি জীবন তাকে আবার আজমায় তো তিনি হয়তো এবার ভাঙবেন না। বিনয় তার দিকে তাকিয়ে এবং খুব সাধারণ স্বরে বলল যে ভাঙাও কোনো হার নয় যদি কেউ তোমাকে সমেতে নেবার লোক থাকে। সেই মুহূর্তে কোনো বড় কথা বলা হয়নি, কিন্তু দুজনের মাঝে এক গভীর বোঝাপড়া নীরবতায় নেমে এলো। কৃতিকাকে এখন এটা স্পষ্ট দেখা যাচ্ছিল যে তার গল্প শুধু মা হওয়া বা না হওয়ার নয়, এই গল্প সেই রাস্তার যেখানে তিনি নিজের ভয়ের বাওয়াজুদ সত্যি বেছে নিয়েছেন, নিজের একাকিত্বের বাওয়াজুদ সাথ বেছে নিয়েছেন। তিনি সমাজের নজরে নিজের দাম প্রমাণ করার চেষ্টা ছেড়ে দিয়েছিলেন। এখন তিনি শুধু এতটুকু চাইতেন যে যাই হয় সেটা ইমানদারির সাথে হয়। বিনয়ও বদলে গিয়েছিল। সে এখন নিজেকে কোনো বোঝাপড়ার অংশ মানত না, না কোনো এহসানের। সে জানত যে সেই সম্পর্ক মজবুরি থেকে শুরু করেছিল, কিন্তু তাকে নিভাচ্ছে নিজের মর্জিতে, এবং এই ফারাকই সবচেয়ে বড়। সে বুঝে নিয়েছিল যে জীবনে সবকিছু যতটা জরুরি নয়, কখনো কখনো যা বেঁচে থাকে সেটাই সবচেয়ে কিমতি হয়, সম্মান, ভরসা এবং সাথ। গল্পের শেষ কোনো বড় উৎসবের সাথে হয়নি, না ঢোল বেজেছে না তালি গুঞ্জিত হয়েছে, কিন্তু সেই বাড়িতে এখন সেই নীরবতাও নয় যা কখনো দেয়ালকে ভারী করে দিত। সেখানে এখন এক শান্তি, নাজুক, সত্যি এবং গভীর। কৃতিকা এবং বিনয় জানত যে সামনের রাস্তা অনিশ্চিত, কিন্তু তারা ভয়ের বাওয়াজুদ সাথে চলা বেছে নিয়েছে, এবং হয়তো জীবনের সবচেয়ে বড় ইনাম এটাই হয়, প্রত্যেক প্রশ্নের জবাব নয়, বরং প্রত্যেক হালতে একে অপরের হাত ধরে রাখা। যদি আপনাকে এই গল্প ছুঁয়ে গিয়ে থাকে
তো নিজের অনুভূতি নিচে কমেন্টে অবশ্যই ভাগ করুন। গল্প পছন্দ হয়ে থাকে তো চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও মানবীয় গল্প আপনার কাছে পৌঁছায়।